জি 24 ঘন্টায় 5টার 5 নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে 5টার 5-এ নরেন্দ্র মোদীর তাহেরপুর যে সভা তার পোস্টমর্টম করব। নরেন্দ্র মোদী তিনি আজকে তাহেরপুরে গেলেন, কিন্তু নামতে পারলেন না, ঘন কুয়াশা, হেলিকপ্টার ফিরে গেল। এয়ারপোর্ট থেকে নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্য রাখলেন, তখন নরেন্দ্র মোদীর সভায় ভিড়। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী আসছেন না শুনে একটু হলেও হতোদ্যম হয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থক যারা দর্শক ছিলেন তারা। কিন্তু রাজনৈতিক বেশ কিছু বক্তব্য প্রধানমন্ত্রীর তরফে এলো, কারণ এসআইআর আবহে এই প্রথমবার বঙ্গে নরেন্দ্র মোদী এলেন। কারণ এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে তার নির্বাচনী যাত্রা বঙ্গে অন্তত আজকে থেকে শুরু। বাংলায় মহাজঙ্গল রাজ চলছে এমন কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়ন কেন আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং যেখানে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ তুলছে, ঠিক সেই জায়গায় প্রধানমন্ত্রী বলছেন আসল বঞ্চনা তৃণমূল করছে, বিজেপিকে সুযোগ দেওয়া হোক, টাকার অভাব নেই, বিজেপি বাংলার যথাযোগ্য উন্নয়ন করবে। এই সমস্ত বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করব নরেন্দ্র মোদীর না যাওয়াতে সাধারণ মানুষ, ওখানকার বিজেপি কর্মী সমর্থকও কি বলছেন, সমস্তটা জানাবো। আমাদের সঙ্গে 4 প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা চক্রবর্তী, মৌমিতা তাহেরপুরে ছিল বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রম দাস আমাদের সঙ্গে, বিশ্বজিৎ রয়েছেন নদিয়া থেকে, এবং সৌমেন এয়ারপোর্টে ছিল, সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে। আর শুরুতে আমি মৌমিতার কাছে যাব। মৌমিতার কাছে গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ আজকে নরেন্দ্র মোদীর তরফে বেশ কিছু বার্তা এসছে। ঠিক কোন জায়গায় নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক বার্তা দাঁড়িয়ে? মৌমিতা। নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই সভা এবং এই কেন্দ্র বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে প্রধানমন্ত্রী সশরীরে তিনি নিজে আসতে পারলেন না বটে, কিন্তু তিনি এখানকার মানুষের জন্য ভার্চুয়ালি তার বক্তব্য রেখেছিলেন, এবং প্রধানমন্ত্রীর কথায় ছত্রে ছত্রে আজ উঠে এসেছে যে বিষয়গুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি ফের বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করতে গিয়ে বলেছেন যে এই রাজ্যে মহা জঙ্গল রাজ চলছে। কিন্তু মতুয়াদের জন্য শব্দ খরচ বলতে আগামী দিনে তাদের পরিকল্পনা কি সে বিষয়ে তেমন খুব ডিটেইলে তিনি উল্লেখ না করলেও ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার কথা উল্লেখ করেছেন, এবং সমাজ কল্যাণে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অবদান রয়েছে সে কথাও তিনি উল্লেখ করেছেন। তিনি প্রণাম জানিয়েছেন, পাশাপাশি তিনি বলেছেন হিন্দু উদ্বাস্তুদের কথা, যেখানে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তাকে নিয়ে এবং তার দলকে নিয়ে তৃণমূল কংগ্রেস চাইলে যত ইচ্ছা অপবাদ করতে পারুক, কিন্তু বাংলার মানুষের উন্নয়ন যেন তারা আটকে না রাখে সে কথাও বারবার করে তিনি বলেছেন। মানুষের কাছে হাতজোড় করে আজ প্রধানমন্ত্রী যেভাবে 26-এর নির্বাচনের জন্য ভোট চাইলেন, এবং তিনি বললেন যে বিজেপিকে সুযোগ দেওয়া হোক, তিনি হাতজোড় করে চাইছেন, এবং কত তাড়াতাড়ি বিজেপি বাংলার জন্য উন্নয়ন করে দেখাতে পারে তা তারা প্রমাণ করে দেবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে এই বিষয়টা উঠে এসেছে যে যেহেতু তিনি আজকে আবহাওয়া খারাপ ছিল তাই তিনি আসতে পারলেন না, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, জয়নি তাই বলে তার উল্লেখ, এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি এটাও জানিয়ে গেলেন যে তিনি আবার ফের এই মতুয়াগড়ে এইখানে তিনি আসবেন এবং মানুষের সঙ্গে তার যে বক্তব্য বিনিময় সেই বিনিময় করবেন। মৌমিতা যেরকম বলছিলেন, মৌমিতা যেরকমভাবে শুরু করলো যে জঙ্গল রাজ, বাংলায় মহা জঙ্গল রাজ চলছে, নরেন্দ্র মোদী এই কথা বলছেন। বিহারের উদাহরণ টেনে নিয়ে আপনাদের মনে থাকবে নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে বিহারের গঙ্গা বইবে বাংলা দিয়ে, বাংলা জয় করবে বিজেপি। বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে, বাংলায় মহা জঙ্গল রাজ খতম করতে হবে, এমনই বার্তা প্রধানমন্ত্রীর গলায়। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार ने जंगल राज को नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी हैं। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है उससे हमें मुक्ति पानी है।
খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রীর এই যে কপ্টার নামতে না পারা, ল্যান্ড করতে না পারা, তাই নিয়েও খোঁচা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। নরেন্দ্র মোদীজি, আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে, মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন। মতুয়া ভোট যে সমস্ত জেলায় বড়সড় প্রভাব ফেলে তা হলো একদিকে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, গাইঘাটা, এই সমস্ত বিধানসভা থেকে শুরু করে গোটা উত্তর চব্বিশ পরগনা যদি ধরি, এবং অবশ্যই নদিয়া, রানাঘাট, তাহেরপুর। নরেন্দ্র মোদীর আজকে যেখানে আসার কথা ছিল, মতুয়ারা দাবি করেন তাদের 20% অন্তত এফেক্ট রয়েছে এই বাংলার ভোটে, যেখানে মোটামুটিভাবে 17 থেকে 20% মনে করা হয় এই বাংলার ভোটে মতুয়ার প্রভাব রয়েছে, যার ভোট বাক্স বড়সড় বিজেপি দখল করে রয়েছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, এই যে এসআইআর হলো, এতে অনেক মতুয়াদের নাম কাটা যাবে বা ডাক পাননি এরকম বিষয় রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এসআইআর আবহে মতুয়ারা চিন্তিত ছিলেন। যে জায়গায় ধরে ধরে একেবারে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় পৌঁছে গিয়েছে, নরেন্দ্র মোদীর মুখে আজকে মতুয়া নিয়ে কোনো কথা ছিল কি? বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বিক্রমের কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নেব, যেখানে মতুয়া গড়ই বলা চলে। আমি তাহেরপুর যদি ধরে নিই, নদিয়া যদি ধরে নিই, কি বললেন প্রধানমন্ত্রী মতুয়া নিয়ে, কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা বিক্রমের কাছ থেকে? দেখো, আবহাওয়ার কারণে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই তাহেরপুরের সভাস্থলে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি অডিও বার্তা দিয়েছিলেন এবং আমরা দেখলাম যে এই যে সভাস্থল, সেখানে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছে এবং প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন, কারণ এটা একেবারে সম্পূর্ণভাবে মতুয়া সম্প্রদায়ের অধ্যুষিত এলাকা, মতুয়ার গড় বলা হয় এই এলাকাকে। এবং সেখানেই যেটা মতুয়া সমাজের মানুষজন বলছেন যে তারা কিন্তু এক্সপেক্ট করেছিলেন, আশা করেছিলেন যে মতুয়া সমাজের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো না কোনো বার্তা এসে পৌঁছাবে, কিন্তু প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যে সংক্ষিপ্ত অডিও বার্তা দিয়েছেন সেখানে কিন্তু মতুয়াদের সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। বিশেষ করে তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে একটা আশঙ্কায় ভুগছে যে তাদের নাগরিকত্ব থাকবেন কিনা, তাদের নাম ভোটার লিস্টে উঠবেন কিনা। এই জায়গায় তারা কোথাও না কোথাও একটা আশ্বাস পেতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে সেই অর্থে কিন্তু মতুয়াদের নাম কোনো রকমভাবেই করা হয়নি বা তারা শুনতে পাননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই এটা বিশ্বাস করছেন যে তাদের নাগরিকত্বও থাকবে, তাদের ভোটাধিকারও থাকবে, কারণ তারা ভরসা করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখবেন। একদমই, অনেক ধন্যবাদ বিক্রম। কিন্তু একদমই যে মতুয়াদের কথা ছিল না তা নয়। শুরুতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নরেন্দ্র মোদীর মুখে ছিল, কি বলেছেন শোনাবো, এবং পাল্টা মতুয়াদের নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া এলো সেটাও শোনাবো। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मতুआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের আজকে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা, এসআইআর এর ফলে ঘটি বাটি বিক্রি করে আবার বাংলাদেশে চলে যেতে হবে কিনা, দুটো ভরসার কথা শোনার জন্য উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার বৃহৎ মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা তারা আজকে অপেক্ষা করেছিলেন যে বলবেন। কৃষ্ণনগর থেকে নেমে একটু গাড়ি করে যেতে পারতেন, গিয়ে ওদের সঙ্গে একটু কথা বলতে পারতেন, আশ্বাস দিতে পারতেন। কিন্তু তৃণমূল কংগ্রেস আরও বলছে বাংলার বকেয়া নিয়েও তো কথা বলতে পারতেন। তৃণমূল কংগ্রেস দাবি করছেন বাংলার বকেয়া নিয়ে একটি কথাও নরেন্দ্র মোদী বলেননি, উল্টে নরেন্দ্র মোদী কথা বলেছেন যে বাংলার জন্য প্রচুর টাকা আছে, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার চাই তার জন্য। এই যে 100 দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা না দেওয়া নিয়ে কুণাল ঘোষ কি বললেন, যেখানে মূল সমস্যা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুললেন, শোনাবো।
প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন। প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। বাংলায় 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, একটি শব্দ ব্যবহার করেননি। নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন। আর এই জায়গায় নরেন্দ্র মোদী সভা এড়িয়ে গিয়েছেন বলে একটা অভিযোগ করছে, কারণ কুয়াশার কারণে তিনি নামতেই পারেননি। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সেই সময় বিশ্বজিৎ ছিল একেবারে যখন নরেন্দ্র মোদীর এই সভা চলছিল, মোদীর আসার কথা ছিল, কপ্তার নামতে পারলো না। সাধারণ মানুষের, বিজেপি কর্মী সমর্থকদের মুডটা কীরকম ছিল বিশ্বজিতের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নদিয়ার তাহেরপুর থানার পাশে একটি মাঠে। আজকে 20 তারিখ নরেন্দ্র মোদী আজকে ঠিক এখানে আসার কথা ছিল। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক একেবারে পিছন দিকটাতেই তৈরি করা হয়েছিল হেলিপ্যাড, এবং এখানেই আসার কথা ছিল সকাল 10টায়। দীর্ঘক্ষণ প্রচুর মানুষ, প্রায় লাখ লাখ মানুষ এই নরেন্দ্র মোদীকে দেখতে এখানে রাস্তায় এসে ভিড় করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু নরেন্দ্র মোদী না আসায় স্বাভাবিকভাবে হতাশ হয়েছেন বিজেপি সমর্থকেরা। আর কি সাধারণ মানুষ যারা, তারা কি বলছেন একটু শোনাই আপনাদের। আমরা আশাবাদী ছিলাম যে মতুয়াদের সম্পর্কে আরও ভালো কিছু আমরা একটা বার্তা পাবো, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের জন্য চপারটা নামতে পারিনি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে, আমরা আশা করছি আগামী অল্প দিনের মধ্যেই হয়তো এই চৈতন্যর মহাপ্রভুর জন্মভূমিতে আবার ওনার পদার্পণ হবে, এই আশাবাদী আমরা আছি। হাওয়া খারাপ আছে, নাইলে তো আসতো, এসে বলতো মতুয়াদের জন্য, আমাদের জন্য, কথার জন্য, বলার জন্য বলতো। সেটা তো বলতে পারলো না, আমরা দুঃখিত। আসলে ভালো হতো। আমরা ভয় পাচ্ছি না বা হতাশা হচ্ছি না, আমাদের একটা আশাই আছে যে মতুয়ার গ্রুপ থেকে যা মানে সব দিক থেকেই নাগরিকত্ব পাবো বলে আশা করছি আমরা। বিজেপি কর্মী সমর্থকরা যেখানে আশাবাদী, সেখানে এয়ারপোর্টে কি চললো, সৌমেন আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌমেন সেই সময় এয়ারপোর্টেই ছিল। আমরা দেখলাম আস্তে আস্তে নরেন্দ্র মোদী আবার ফিরে এলেন এয়ারপোর্টে, পোডিয়াম আনা হলো, একটা ভার্চুয়াল ব্যবস্থা করা হচ্ছিল সবার, কিন্তু সেটা হলো না। ফোনে বক্তব্য রাখতে হলো নরেন্দ্র মোদীকে। সৌমেনের প্রতিবেদনের চোখ রাখবো সরাসরি। সৌমেন, কি আপডেট আছে সৌমেন? সকাল 10:33 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান, এবং তারপরেই সেখান থেকে কিন্তু চপারে করে রওনা দেয় তাহেরপুরের উদ্দেশ্যে। কুয়াশাজনিত কারণের জন্য কিন্তু সেখানে চপার নামতে না পারলেও তার কিছুক্ষণ পরেই বেলা 12টার দিকে আবারও কিন্তু কলকাতা বিমানবন্দরে ফিরে আসে এবং ভিআইপি লাউঞ্জে তিনি অপেক্ষা করতে থাকেন, এবং সেখান থেকেই তিনি অডিও বার্তা দেন, এবং সেখান থেকেই কিন্তু আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেন। আর ঠিক এই জায়গা থেকেই গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎবাবু, আজকে কি বলবেন নরেন্দ্র মোদীর এই সভাটাকে? মানে প্রথমবার আজকে ধরে নেওয়া যেতে পারতো যে নরেন্দ্র মোদী আসছেন একেবারে বিজেপি তেড়ে ফুরে 26-এর মানে একটা দুর্দান্ত প্রচার শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেইখানে একটা প্রাকৃতিক বিপর্যয়, তারপর বিপত্তি। কিভাবে ব্যাখ্যা করবেন গোটা বিষয়টাকে? দেখুন, প্রথম কথা, যে বিপত্তির কারণে নরেন্দ্র মোদী যেতে পারলেন না, নিশ্চয়ই উচিত মন্ত্রকের দিক থেকে বা পিএমওর কাছ থেকে বিষয়টা দেখা। কিন্তু যে কথাটা আপনিও আপনার প্রতিবেদনে বললেন যে সব থেকে হতাশ হয়েছে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষ। আপনি জানেন, যেদিন ড্রাফট লিস্ট বেরোলো তার 2 দিন আগে সুপ্রিম কোর্ট তাদের একটি শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মতুয়াদের প্রসঙ্গে বললেন, যখন আত্মদ্বীপ বলে একটি সংস্থা মামলা করেছিল এবং তারা বলেছিল যে মতুয়ারা যারা নাগরিকত্বের জন্য সিএতে অ্যাপ্লাই করেছে সেই স্লিপ দিয়ে তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলা হয়। সেখানে পরিষ্কার করে বলে দিলেন যে আগে নাগরিকত্ব, পরে ভোটার। কিন্তু যারা 5 বছর আগে, 2 বছর আগে এই অ্যাপ্লাই করেছে নাগরিকত্বের জন্য, তারা এখনো কেউ নাগরিকত্ব পায়নি। আমরা জানি যে 14ই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট বেরোবে। পশ্চিমবঙ্গের যে 17 থেকে 20% মানুষ মতুয়া, উত্তর 24 পরগনা, মালদা, দিনাজপুর এবং নদিয়ায়, সেই মতুয়াদের ভবিষ্যৎ কি? তারা তো প্রচুর মানুষ আছেন, লাখের উপরে মানুষ আছেন যারা অ্যাপ্লাই করেছেন। তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে আইন তৈরি হয়েছে সিএএ, সেখানে নাগরিকত্ব পাওয়ার জন্য, সেই নাগরিকত্ব নিয়ে শান্তনু ঠাকুর
যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বলবেন যাতে দ্রুত তাদের নাগরিকত্ব দেওয়া হয়। নাগরিকত্ব না দেওয়া হলে তাদের উভয় বিপদ। প্রথম বিপদ হচ্ছে যে তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা এদেশের নাগরিক নয়, বিদেশি বলে তারা নাগরিকত্ব চাইছে। তারা সংখ্যালঘু হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে এখানে এসছে, বাংলাদেশ থেকে এসছে, তার মানে তারা এদেশের নাগরিক হিসাবে আর কখনো ক্লেম করতে পারবে না। আর দ্বিতীয়ত সিএএ তে তারা নাগরিকত্ব পেলে নাম তুলতে পারবে, সেটাও তারা পারলো না। তার মানে তারা একটা সংকট উদ্বেগের মধ্যে আছে। সেখান থেকে স্বস্তির বাণী শোনাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমন করে রাজ্যের বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেছিলেন যে তাদের আশ্বস্ত করেছিলেন দ্রুত নাগরিকত্বের সার্টিফিকেট তারা পাবেন। এখানে একটা হতাশ। এবং আজকে থেকে যে লড়াই শুরু হওয়ার কথা ছিল 26কে সামনে রেখে, অনুপ্রবেশ যে ইস্যু, সেই অনুপ্রবেশ ইস্যুটাও গুরুত্বপূর্ণ ছিল এবং ঠিক করেছিল যে বঙ্গ বিজেপি আজকে থেকে অক্সিজেন নিয়ে তারা আগামী দিনের লড়াই শুরু করবে। সেখানে কিন্তু ব্যর্থতা দিয়েই শুরু হলো। এখন আমি জানি না যে রাজনীতিতে এটা বলে কিনা ফেলিওর ইজ দ্য পিলার অফ না মানে আপনি তাহলে বিষয়টা কি বলছেন, মোদির এই শো ফ্লপ? অবশ্যই ফ্লপ, কারণ মোদির কাছ থেকে যেটা চেয়েছে একটু আশ্বাস চেয়েছে। আপনি বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় গিয়ে মতুয়াদের বললেন যে আমি আপনাদের পাশে আছি, এই কথাটাই তো মোদির কাছ থেকে শুনতে চেয়েছিল বনগাঁ, নদিয়া, দিনাজপুর এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠিক তেমন ভাবে শুনতে চেয়েছিল যে কেন্দ্রীয় যে টাকা, যিনি বারবার বলছিলেন 100 দিনেরটা 125 দিনের কাজ হচ্ছে, মহাত্মা গান্ধীর নাম মুছে দিয়ে রামের নামে হচ্ছে। সুতরাং এই যে জায়গাগুলো, এখানে এ রাজ্যের মানুষকে তো বোঝাতে হবে, আশ্বস্ত করতে হবে, কারণ বঙ্গ বিজেপির মুখ নেই, বঙ্গ বিজেপির মুখ হচ্ছে নরেন্দ্র মোদী। না মানে তাহলে আপনি বলছেন ফেস লসের কথা, তাই তো? ফেস লস হলো বিজেপির, একদম লস হলো এবং মনোবল ভেঙে গেল। যে ভোকাল টনিক, যে মনোবলের জন্য অপেক্ষা করছিল বঙ্গ বিজেপির কর্মীরা, নেতারা, সেটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, ফোনে বলা আর মঞ্চে দাঁড়িয়ে বলা দুটোর মধ্যে ফারাক আছে। অবভিয়াসলি দুটোর মধ্যে কমিউনিকেশনের অনেক ফারাক আছে। তবে আজকে এই বিষয়টা তো অবশ্যই রয়েছে, এই নিয়ে বিতর্কের জায়গা রয়েছে, নিয়ে রাজনৈতিক তরজা আরও চড়বে আমরা জানি। তবে আজকে একটা স্লোগানও তৈরি করে দিলেন বিজেপির জন্য নরেন্দ্র মোদী। সামনের ভোটে যে স্লোগানটার ওপরে ভর করবে বিজেপি, পলিটিক্যাল গেমটা তারা শুরু করবে, কি বলেছেন মোদী ইনি একবার শোনাই, তারপরে বিশ্বজিৎ বাবুর কাছে আসছি আবার। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते चाई बीजेपी ताई। বাঁচতে চাই বিজেপি তাই, বিশ্বজিৎ দা। অর্থাৎ শুরুতেই যেরকম আমরা বলেছিলাম যে মহা জঙ্গলরাজের অভিযোগ সামনে রেখে বিজেপি নাম চায়, রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে এবং অবশ্যই বাংলাদেশে যা চলছে সেটাও তো বিজেপি সামনে আনবেই। দেখুন, বাংলাদেশের প্রসঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে আজকে প্রাসঙ্গিক, এবং যে অত্যাচার বাংলাদেশে হয়েছে সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। যে জঙ্গলরাজের কথা বলছেন আপনি, আমি জানি এই জঙ্গলরাজের ক্যাম্পেইন নিয়ে বিহারে প্রচার শুরু হয়েছিল এবং লালুর জঙ্গলরাজ থেকে সুশাসন তৈরি হয়েছিল, যেখানে নীতিশ কুমার সুশাসন প্রতিষ্ঠা করেছিল। ঠিক সেই জায়গা থেকে শুরু করে আজকের দিনেও পশ্চিমবঙ্গে আর বিহারের পরিস্থিতি এক নয়। পশ্চিমবঙ্গে নিশ্চয়ই সেই জঙ্গলরাজ নেই। যে যে ক্ষেত্রে আমরা অসাম্য দেখছি, যে যে ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। কিন্তু একেবারে যদি মিলিয়ে দেওয়া হয় লালুর জঙ্গলরাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে, তাহলে মনে হয় শুরুতেই একটা ভুল ধারণা নিয়ে বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ তাদের 26-এর লড়াইটা শুরু করবে। তা কিন্তু ভুল ধারণার কথা কেন বলছেন বিশ্বজিৎ দা? কারণ বিজেপি তো এই বক্তব্যই সামনে রাখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তলানিতে, এখানে সংখ্যাগরিষ্ঠরা সুরক্ষিত নয়, এখানে তোষণের রাজনীতি হয় এখানে, এবং নরেন্দ্র মোদী পোস্টার যেগুলো পড়েছে গো ব্যাক মোদী, সেই পোস্টারের কথা উল্লেখ করে বললেন গো ব্যাক অনুপ্রবেশকারী বলতে হবে। না, আপনি দেখুন অনুপ্রবেশকারীদের ইস্যু, বিহারে একজন অনুপ্রবেশকারী পেয়েছে, 58 লক্ষ যে নাম বাদ গেছে তাতে অনুপ্রবেশকারী পেয়েছে। শুধুমাত্র আমি তো ভোটের বাজার গরম করার জন্য বললে হবে না, একজন প্রধানমন্ত্রী যখন বলছেন তাকে তথ্য নিয়ে বলতে হবে তো। সুতরাং আজকে যে সুশাসনের কথা বলছে, যে বিজেপি এলে সুশাসন আসবে, তার ক্রাইটেরিয়া কি?
কোন কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সুশাসন নেই? আবার আপনি ভাবুন, কেন্দ্রীয় সংস্থায় বলছে যে কলকাতা সব থেকে নিরাপদ শহর, আচ্ছা। সুতরাং তারা আবার বলছে যে সুশাসন নেই। এটা একেবারে পরস্পর বিরোধী দুটো মত। একদমই। পরস্পর বিরোধী মতামতটা কিন্তু মানুষ বুঝে যাবে, তারা অ্যাকসেপ্ট করবে না। এটা শুধুমাত্র নির্বাচনের একটা একদম। এজেন্ডা হয়ে থেকে যাবে। অনেক ধন্যবাদ, বিশ্বজিৎবাবু ছিলেন আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, কৃষ্ণনগর হাসপাতালের সামনে বেশ ভালো রকম উত্তেজনা, কারণ নরেন্দ্র মোদীর সবার আসার সময় ট্রেনে কাটা পড়ে যে মৃত্যুর বিষয় সামনে এসেছে, তাদের সঙ্গে যখন দেখা করতে বিজেপি রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব সেখানে যান, সেখানে হইচই হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সেখানে একটা পাল্টা বিক্ষোভ দেখানো হয়। সুকান্ত মজুমদাররা সেখানে ছিলেন, ফলে সেখানে বেশ একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ভোরবেলা ট্রেন লাইনের উপরে তারা ছিলেন, সেই সময় ঘন বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।